চাচার কথায় সেই লোকটা কিছু টাকা অগ্রিম দিয়ে চলে যায়। উনি চলে যাবার পর গপু চাচা বলেন, যাক ভালো হলো, মোটা অঙ্কের একটা অর্ডার পেলাম। এই বলে আমরা দোকানের কাজ করতে লাগলাম। পরের দিন কথা মতো গপু চাচা মিষ্টি রেডি করে দুইটা বড় হাঁড়িতে 2 মণ মিষ্টি রেডি করলেন। মিষ্টি রেডি করে বিকালের দিকে গফুর চাচা আমাকে বললেন, নিশার দোকান থেকে দুজন বের হলে তোর দোকান খালি হয়ে যাবে। একটা কাজ কর, আমি একটা ভ্যান ডেকে দিচ্ছি, তুই মিষ্টিগুলো নিয়ে পৌঁছে আয়। গফুর চাচার কথায় আমি বললাম, আমি কি পারবো? জায়গাটা কি চিনবো? আমার কথার জবাবে উনি বললেন, পারবি, আর ঠিকানা তোকে বলে দিচ্ছি। এছাড়া ভ্যানওয়ালা ওই জায়গাটা চেনে। গফুর চাচার কথায় আমি রাজি হলাম। উনি একটা ভ্যান ডেকে মিষ্টির হাঁড়ি দুটো তুলে বেঁধে দিয়ে বললেন, নিশাদ যান, মিষ্টিগুলো ওনাকে দিয়ে বাকি টাকাটা নিয়ে চলে আসিস। আর ভ্যানওয়ালাকে বলবি খুব সাবধানে যেতে, যেহেতু মাল শাটারের মিষ্টি অনেক নরম। গফুর চাচার কথায় আমি ভ্যানে বসে উঠলাম। আমি ভ্যানে উঠে ভ্যানগুলো চলতে লাগলে গ্রামের মেঠো পথ দিয়ে আশেপাশের দৃশ্যগুলো মন ছুঁয়ে যাচ্ছিল। আমরা যেতে যেতে একসময় পৌঁছে গেলাম সেই আমবাগানের কাছে। আমবাগানের কাছে যেতে হঠাৎ করে শরীরটা কেমন জানি শীতল হয়ে গেল। মনের অজান্তে চোখে ভয় কাজ করলো। মনে মনে ভয় পেয়ে আমি ভ্যানওয়ালাকে বললাম, ভাই একটু তাড়াতাড়ি চালান তো, এই আমবাগানটা পার হন। আমার কথায় ভ্যানওয়ালা তাড়াতাড়ি বাগানটা পার হয়ে সামনে গেল। সামনে যেতে যেতে অন্য একটা জায়গা চোখে পড়লো। সেই জায়গায় পৌঁছানোর পর দেখলাম 4জন জুব্বা পরা উঁচা লম্বা যুবক দাঁড়িয়ে আছে। ওরা আমাদের দেখে হাত তুলে দাঁড়াতে বলল। ওদের ইশারায় আমি থামলে ওরা বলল, আপনারা কি মিষ্টি নিয়ে আসছেন, তাই না? ওদের কথায় আমি ভ্যান থেকে নেমে পড়লাম। হ্যাঁ, আমি মিষ্টি নিয়ে আসছি। আপনারা কি সেই লোক যারা গতকাল মিষ্টি অর্ডার করেছিলেন? আমার কথায় ওনারা মাথা নেড়ে বললেন, হ্যাঁ। এই বলে ওরা মিষ্টির হাঁড়ি দুটো নামিয়ে বলল, ভ্যানওয়ালাকে টাকা দিয়ে বিদায় করুন আর আমাদের পিছন পিছন আসুন। ওনাদের কথা মতো আমি ভ্যানওয়ালাকে ভাড়া দিয়ে ওদের সাথে যেতে লাগলাম। ওদের সাথে যাওয়ার সময় আমি বেশ অবাক হলাম, কারণ এক একটি হাঁড়িতে 1 মণ করে মিষ্টি, আর সেই 1 মণের হাঁড়ি ওরা একাই একজনের মাথায় তুলে নিয়ে যাচ্ছে। আমি ভীষণ অবাক হয়ে হাঁটতে লাগলাম। এমন সময় চোখের পলকে চারপাশের পরিবেশটা কেমন যেন পাল্টে গেল। আমি দেখলাম আমি একটা জঙ্গলে ওদের পিছন পিছন হাঁটছি। চারপাশে বিশাল বিশাল বড় গাছ। ততক্ষণে রাত নেমে এসেছে। বড় বড় গাছের ফাঁক দিয়ে চাঁদের আলো এসে গায়ে পড়ছে। এমন একটা জায়গা দেখে আমি কিছুটা ভয় পেয়ে ওদের একজনকে বললাম, ভাই আপনারা কোথায় যাচ্ছেন? আমার কথায় ওরা বলল, আসুন, এই তো সামনে। ওদের কথায় আমি আর কিছু না বলে চুপচাপ হাঁটতে লাগলাম। এভাবে বেশ কিছুটা পথ যাওয়ার পর ওরা আমাকে একটা জায়গায় নিয়ে গেল, যেখানে একটা ঘোড়ার গাড়ি রাখা ছিল। ওরা মিষ্টিগুলো নিয়ে ঘোড়ার গাড়িতে রেখে আমাকে বলল, উঠুন, উঠে বসুন ঘোড়ার গাড়িতে। ওদের কথায় আমি বললাম, ওখানে উঠবো না। মানে আমি ঘোড়ার গাড়িতে উঠে বসবো কেন? তখন ওরা বলল, আপনি উঠুন, ভয় পাবেন না। মিষ্টিগুলো নামিয়ে দিয়ে মিষ্টির বাকি টাকাটা নিয়ে আসবেন। আমাদের মালিক হুকুম করেছেন আপনাকে যেন নিয়ে যাই। ওদের কথায় বাধ্য হয়ে আমি ঘোড়ার গাড়িতে উঠে বসলাম। গাড়িটা চলতে শুরু করার কিছুক্ষণ পরেই হঠাৎ আমার ভীষণ ঘুম পেয়ে গেল এবং আমি ঘুমিয়ে পড়লাম। আমার যখন ঘুম ভাঙলো তখন দেখি আমি একটা ঘরে বসে রয়েছি। ঘরটা খুবই অদ্ভুত আর ভীষণ সুন্দর। নিজেকে এমন একটা ঘরে দেখে আমি অবাক হয়ে বাইরে বের হলাম। বাইরে গিয়ে দেখি ধুমধামে কারোর বিয়ে হচ্ছে। বিয়ে বাড়িতে অনেক মানুষ, কিন্তু সবাই সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি লম্বা, আর মেয়েরা অনেক সুন্দর। এমন মানুষদের দেখে আমি মনে মনে ভাবলাম, আরে এটা কোন জায়গা, আমি কোথায় আসলাম? একটু সামনে এগিয়ে বুঝলাম বিয়ে বাড়িতে আসা সবাই অদ্ভুত এক ভাষায় কথা বলছে, যা আমি একদমই বুঝতে পারছি না। কি হচ্ছে এসব? আমি এখন কোথায় এলাম? সবকিছু কেমন যেন অদ্ভুত লাগছে। আমি এদিক সেদিক তাকিয়ে কারোর সাথে কথা বলার চেষ্টা করছি। এমন সময় আমার চোখ পড়ে এক পরম সুন্দরী মেয়ের দিকে। সবার মাঝেও তাকে একদম আলাদা লাগছিল। আমি মেয়েটার দিকে তাকাতে সেও আমার দিকে তাকালো। কিছুক্ষণ চুপ করে থেকে সে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। তা দেখে আমি ভয় ও লজ্জায় মাথা নিচু করে রইলাম। মেয়েটি আমার কাছে এসে বলল, কে আপনি? আপনাকে দেখে তো এই রাজ্যের কেউ মনে হচ্ছে না। আপনি তো
মানুষ এখানে কিভাবে আসলেন? মেয়েটির কথায় আগামাথা কিছু না বুঝে আমি পুরো ঘটনাটা খুলে বললাম। আমি তাকে এটাও জিজ্ঞেস করলাম, এটা কোন জায়গা, আমার মিষ্টিগুলোই বা কোথায়, আর মিষ্টির টাকাই বা কে দেবে? আমার কথা শুনে মেয়েটি মৃদু হেসে বলল, আপনি মনে হয় এখনো বুঝতে পারেননি, আপনি তো আর মানুষের দুনিয়াতে নেই। আমরা কেউ মানুষ নই, আমরা জিন জাতি। আপনি এখন জিন রাজ্যে অবস্থান করছেন। মেয়েটির কথায় আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। আমি চরম অবাক হয়ে বললাম, কি? আপনি কি বলছেন এসব? আমাকে এত অবাক হতে দেখে মেয়েটি বলল, আপনি এখানে বসুন, আমি বাবাকে ডেকে নিয়ে আসছি। কথাটা বলেই মেয়েটি চলে গেল এবং তার বাবাকে ডেকে নিয়ে এলো। মেয়েটির ডাকে তার বাবা আসতেই আমি ওনাকে চিনতে পারলাম। ইনিই তো সেই লোক যিনি গতকাল আমাদের মিষ্টির দোকানে মিষ্টির অর্ডার দিতে এসেছিলেন। আমি ওনাকে দেখে সালাম দিয়ে বললাম, চাচা, ইনি এসব কি বলছেন? এটা নাকি জিন রাজ্য, আপনারা নাকি মানুষ নন, জিন? আমার কথায় উনি বললেন, হ্যাঁ বাবা, আমরা মানুষ নই, জিন। আর আমি যে জিন সেটা তোমার গফুর চাচা জানেন। এর আগেও তোমার গফুর চাচা আমাকে মিষ্টি দিতে আমাদের জিন রাজ্যে এসেছিলেন। এই বলে উনি আবার বললেন, বাবা তুমি ভয় পেও না, আজ আমার ছেলের বিয়ে। আমি ছেলের বিয়ের জন্যই তোমাদের দোকান থেকে মিষ্টি অর্ডার করে এনেছি। তুমি কষ্ট করে মিষ্টি নিয়ে এসেছো, তাই আমাদের প্রাসাদটা একটু ঘুরে দেখো, খাওয়া দাওয়া করো, তারপর মিষ্টির টাকা নিয়ে বাড়ি যেও। চিন্তা করো না, আমরা জিনেরা তোমাকে নিরাপদে পৌঁছে দিয়ে আসবো। কথাটা বলে উনি এক সুন্দরী মেয়েকে ডেকে বললেন, মা রূপা, তুই ওনাকে আমাদের প্রাসাদটা একটু ঘুরে দেখাতো, তারপর খাবার দিতে দিস। খাওয়া শেষ হলে আমার কাছ থেকে টাকা নিয়ে যেও। উনি চলে যাওয়ার পর মেয়েটি আমাকে বলল, চলুন আমার সাথে, আপনাকে সব ঘুরে দেখাচ্ছি। এই বলে সেই রূপা নামের মেয়েটি আমাকে তাদের বিশাল প্রাসাদ ঘুরে দেখাতে লাগলো। গল্পটির পরবর্তী অংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি সি অল করে রাখুন, তাহলে পরবর্তী অংশ পেয়ে যাবেন।